হাওয়ার ঢেউয়ের সঙ্গে, প্রকৃতির রঙের সঙ্গে। চলো আমরাও যাই। আমাকে নিয়ে তুমি চলো, তোমাকে নিয়ে আমি চলি। সারাক্ষণ, দিন ও রাত, এই চলতে থাকা। তোমার রেশমি মাথার চুল উঠছে, সাপের ফনার মতো আছড়ে পড়ছে আমার মুখে। আমাকে তোমার চোখের মধ্যে যেতে দাও, অজানা রশ্মির মতো, নির্বিঘ্ন, নিরুদ্রব। চারপাশে সবকিছু বড় আনন্দিত, সকলেই হাসছে আর হাততালি দিচ্ছে। আমরা সময়ের স্বচ্ছ গাড়িতে চড়েছি, এগিয়ে যাচ্ছি সবার সামনে দিয়ে। এই হাসি মনে রাখার। শুভ সন্ধ্যা। সারা বাংলা আবৃত্তি পরিষদ আয়োজিত আজকের শহর থেকে দূরে অনুষ্ঠানে শুরু করলাম সদ্য প্রয়াত কবি নাসের হোসেনের কবিতা গ্রন্থ থেকে প্রেমের পদাবলী। সঙ্গে চলো কবিতার মধ্যে দিয়ে। কবি নাসের হোসেন ছিলেন বহরমপুরের মানুষ। সারা বাংলা আবৃত্তি পরিষদের জন্মলগ্ন থেকে উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। আমাদের কর্ণধার মৃণাল রায়ের সঙ্গে ওনার নানা সময় নানা আলোচনা হয়েছে সারা বাংলা আবৃত্তি পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নানা কর্মসূচি গ্রহণের জন্য। কবি 1984 সালে বিড়লা একাডেমি অফ ফাইন আর্ট অ্যান্ড কালচারে প্রথম একক চিত্র প্রদর্শনী করেন। একক কাব্যগ্রন্থের মধ্যে অপারেশন থিয়েটার, লাভ, আলপিননামা প্রভৃতি উল্লেখযোগ্য। 1975 সাল থেকে কবিতা, চিত্র ও ভাস্কর্য বিষয় অজস্র গদ্য লিখেছেন, প্রচুর অনুবাদও করেছেন। কবিতা পাক্ষিকের প্রধান সম্পাদক ছিলেন। রৌরব, উতল হাওয়া, সৃষ্টিকোণ পত্রিকার সম্পাদনা সহযোগী ছিলেন। অনন্য রায় পুরস্কার, অশোক মহান্তি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি নিউ দিল্লির অ্যাডভাইজারি বোর্ডের আমন্ত্রিত সদস্য কবি ব্যক্তিত্ব ছিলেন। আমাদের আজকের শহর থেকে দূরে অনুষ্ঠান প্রয়াত কবি নাসের হোসেনের স্মৃতিতে নিবেদন করছি আমরা। আজ আমাদের সঙ্গে আমরা যাদের পেয়েছি, কবি সোহম চক্রবর্তীকে পেয়েছি কৃষ্ণনগর থেকে। লেখালেখির শুরু খুব ছোটবেলা থেকেই। পেয়েছি কবি মেঘনা চ্যাটার্জিকে শান্তিপুর থেকে, নেশায় সাহিত্যকর্মী। মেঘনার হাত ধরে জন্ম নেয় মেয়েদের লেখালেখি নিয়ে ওয়েব ম্যাগাজিন প্রবচন। পেয়েছি আবৃত্তিকার তিলক বিশ্বাসকে কৃষ্ণনগর থেকে। বাড়িতে সাংস্কৃতিক পরিমণ্ডলে ওনার বড় হয়ে ওঠা। আর পেয়েছি আবৃত্তিকার শ্রীমন্ত ভদ্রকে বহরমপুর থেকে। আবৃত্তিকার অভিজিৎ সরকারের বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্তের সক্রিয় সদস্য উনি। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শহর থেকে দূরে। প্রথমেই আমি কবি সোহম চক্রবর্তীকে বলবো কিছু বলতে। কিভাবে এই লেখালেখির জগতে তুমি এলে? নমস্কার। আয়োজকদের এবং যারা দেখছেন সকলকে আমার প্রণাম জানাই। সকলকে শুভ সন্ধ্যা। এবং যার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করলাম, অনুষ্ঠানটা নিবেদন করছি, সেই প্রাণপ্রিয় কবি নাসির হোসেন মহাশয়কে আমার প্রণাম জানাই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু কবিরা তো চলে যান না, শিল্পীরা চলে যান না, তারা অমরত্ব শুরু করেন। সেই সেই সূত্রপাতের প্রতি আমার প্রণাম জানাই। আমার লেখালেখির সূত্রপাত সে অর্থে দেখতে গেলে একদম ছোট থেকেই, কারণ কিছু একটা লেখার চেষ্টা করতাম। আমার প্রথম একটা কবিতার মতো, ওটা কবিতা তো বলা যাবে না, এখনো
পর্যন্ত কতগুলো যে কবিতা হিসেবে উত্তীর্ণ হয়েছে সে বিষয়ে আমি সন্দিহান। কিন্তু প্রথম কিছু একটা লেখা প্রকাশ পায় আমার তখন মাত্র 6 বছর বয়স। আমি তার একটা স্থানীয় ক্লাবের পূজা পত্রিকায়। এবার তার আগের থেকেই লেখালেখি শুরু। আহ, আমার বাড়িতে সাহিত্যের একটা সংস্কৃতির একটা পরিমণ্ডল ছিল। খুব ছোট থেকে আমাদের ঘুম ভাঙে রেডিও শুনে, এবং আমার দিদা তিনি খুব 88 বছর পর্যন্ত তিনি ছিলেন, এবং একদম শেষ পর্যন্ত তিনি খুব মগ্ন পাঠিকা ছিলেন সাহিত্যের। আমার মা সাহিত্যের শিক্ষিকা। আমার বাবা কলেজ জীবনে তিনি নাটক লিখেছেন, নাটক করেছেন। আহ, এবং একটা চর্চা তো রয়েছে। মামা মামি রয়েছেন, তারাও চর্চার সঙ্গে যুক্ত। এই রকম একটা পরিমণ্ডলে মানে বীজটা বপন হয়ে যায় আর কি। তারপরে আস্তে আস্তে নিজের মতন করে, এবং আমার ছোটবেলার থেকে যে বইপত্রগুলো পেতে শুরু করি। আমাদের ছোটবেলায় তখনও তো এই স্মার্টফোন বিপ্লব হয়নি। আমরা একদম ছোট থেকে বই পড়েছি, ক্ষীরের পুতুল পড়েছি, ঠাকুমার ঝুলি পড়েছি। এইখান থেকে আমরা বই পড়তে শুরু করেছি। সেই বই পড়তে পড়তে মোটামুটি তখন ক্লাস 8-9, তখন আধুনিক কবিতা, বাংলা আধুনিক কবিতার দিগন্তটা আমার কাছে খুলে যায়। উপহার পেয়েছিলাম আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের আহ, এবং জয় গোস্বামীর পরপর দুটো কবিতা সংগ্রহ। সেইখান থেকে তখন ক্লাস 8 নাগাদ, তখন থেকে আধুনিক কবিতার যে জানলাটা সেটা আমার কাছে খুলে যায়। পরবর্তীতে আমি কথা কোলাজ পত্রিকায় প্রথম আমার লেখা প্রকাশিত হয়, সে অর্থে সিরিয়াস লেখা আর কি। তারপর থেকে আমি লেখালেখির মধ্যে রয়েছি। এবং খুব বিশেষভাবে যে উল্লেখযোগ্য ব্যাপারটা, যে আমার শহর কৃষ্ণনগর, এই কৃষ্ণনগর শহরটা ছাড়া আমার হয়তো লেখালেখির এক এক বিন্দু বিকাশও হতো না। কারণ কৃষ্ণনগর শহর যে ঐতিহাসিকভাবে যে একটা খুব স্পন্দমান সংস্কৃতির কেন্দ্র, সেই কৃষ্ণনগর শহরের সাংস্কৃতিক সমাজ আমাকে ভীষণভাবে পুষ্ট করেছেন, প্রত্যেকে আমাকে স্নেহ করেছেন। সেই সমস্ত জায়গা থেকে আমার আমার রবীন্দ্রনাথের গান আমার খুব বড় একটা শিকড়। এইরকম ভিতর বাইরের নানান শিকড় থেকে আমি আর কি লেখালেখির চেষ্টা করে যাচ্ছি। কতদূর কি হচ্ছে আমি ঠিক জানি না আর কি। তোমার একটি মানে কবিতা যদি তুমি আমাদের শোনাও, আমাদের দর্শক নিশ্চয়ই। বন্ধুদেরকে। আহ, একটা কবিতা পড়ি। এটা কবিতাটির নাম 23তম জন্মবার্ষিকী। সদ্য পেরিয়ে এলাম 23তম জন্মবার্ষিকী। সেখান মানে সেই বোধের একটি কবিতা আমি একটু পড়ছি। আস্তে আস্তে পাশ কাটিয়ে মোহ, পর্দা ঠেলে পেরিয়ে যাই ঘর। অন্তরে যে সহসা বিদ্রোহ, তীব্র আগুন জ্বালায় পরস্পর। বোঝাই তাকে বড় দাদার মতো, বোঝাই তাকে শান্ত হতে হয়। এক জীবনেই পোড়াতে হয় কত, এক জীবনের সমস্ত সঞ্চয়। সে সঞ্চয়ের ভস্মমাখা মুনি উঠে দাঁড়ান হাতে কমণ্ডল। অন্তরে কে গভীর তপস্বিনী, এ চৌকাঠে ছেটায় শান্তি জল। আগুন জ্বালে সে বহ্নিতে দ্বিজ, পুড়তে পুড়তে জবা কুসুম চোখ। দেখেন কুচো যুগের সরসিজ, শান্তি জলে টলটলানো শোক। বোঝেন ঋষি, বোঝেন প্রপঞ্চিকা, তপস্বিনীর মায়া সবুজ ছল। আজ্ঞাচক্রে পরাজয়ের টিকা, সে বহ্নিতে করছে ঝলমল। সেই আগুনেই আহুতি, ওম স্বাহা। পুড়তে পুড়তে শান্ত হই লিখি, পেরিয়ে যায় এই জীবনের দোহা 23তম জন্মবার্ষিকী। বাহ, ভালোই লাগলো বেশ। ধন্যবাদ। এবার চলে যাব এবার চলে যাব আবৃত্তিকার তিলক বিশ্বাসের কাছে। তিলক, দিলাম। তুমি কিভাবে হ্যাঁ, বলুন। আবৃত্তিকে ভালোবাসতে? তুমি কিভাবে আবৃত্তিকে তুমি কিভাবে ভালোবাসতে? আবৃত্তিকে ভালোবাসতে? আহ
প্রথমে তো ছোটবেলায় বাড়ির পরিমণ্ডলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, সেখানে আমার বেড়ে ওঠা। আমার বড়দা সম্প্রতি তিনি গত হয়েছেন, থিয়েটার করতেন, আদ্যপান্ত থিয়েটারের মানুষ। এখনকার দিনে থিয়েটার করে যেমন পয়সা রোজগার করা যায়, তারা সেটা ছিল না। নিছক ভালোবেসে থিয়েটার করতে, এবং নদিয়া জেলার বিভিন্ন জায়গায় তারা থিয়েটার করে বেড়াতেন। সেই বাড়িতে থিয়েটারের যত কাজ হতো, সেট তৈরি হতো, টিফিন তৈরি হতো, কখনো রিহার্সেলের কাজগুলো হতো, সেগুলো দেখতাম। সে দেখতে দেখতে বড় হয়ে ওঠা। বড়দাও আবৃত্তি করতেন, সেটা আমার প্রথম শিকড় আর কি। তারপর বড় হলাম, নিজেও বড়দা দু একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন আবৃত্তি করার জন্য। সেটা অবশ্যই আবৃত্তি নয়, বই পড়ে মুখস্থ করা আর কি। পরবর্তীকালে আমার সঙ্গে পরিচয় হলো বিপাশ কুড়ি, আমার গুরু। বর্তমানে গুরু থেকে কখন দাদা কখন বন্ধু হয়ে গেছেন। তিনি আমাকে বলা যায় এই বৃহৎ সমুদ্রের মধ্যে এনে ফেললেন। এবং তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, এবং চেষ্টা করবো যতদিন বাঁচবো আর কি, ততদিন শিখে যাব। আর তারপরে আমার মা একনিষ্ঠ একজন শ্রোতা বা বন্ধু বলতে পারি। তার 90 বছর বয়স, তিনি এখন শয্যাশায়ী, অসুস্থ। তো তাকেই দেখতাম যে কিভাবে আমাদের উৎসাহ দিতেন আর কি, বড়দাকে আমাকে। এমনকি আমার মনে আছে, আমার গ্রাজুয়েশনের পরীক্ষা যেদিন, পার্ট টুর পরীক্ষা, তার দুদিন আগেও আমি রিহার্সাল করতে গেছি, মা কিন্তু বকেননি। উম তার কাছ থেকে শেখা, সেজন্য মায়ের নামেই আমি, আমার একটি আবৃত্তি স্কুল আছে, সরি, স্কুল বলা ভুল, আমি আসলে ওদের কাছ থেকে শিখি। আবৃত্তির সংস্থা আছে বলা ভালো, কল্পনা আবৃত্তি চর্চা কেন্দ্র, যার বয়স নয় নয় করে প্রায় 25 হয়ে গেল। এবছর বড় করে অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু অতিমারীর কারণে সেটা হলো না। আর আমার বাড়িতে আমার সহধর্মিণী, তিনি নৃত্যশিল্পী। আমার মেয়ে এবছর ফার্স্ট ইয়ারে পড়ে, সেও আবৃত্তি করে, নৃত্যশিল্পী। আর আমার মেজদা, সে থিয়েটারে আলো করে। অর্থাৎ এইভাবেই আমার চারিদিকটা কি সংস্কৃতির মধ্যে আর কি গড়ে ওঠে আর কি। মানে পুরোপুরি সাংস্কৃতিক মানে পরিমণ্ডলেই পুরোপুরি তুমি বড় হয়ে সাংস্কৃতিক উঠেছো। পরিমণ্ডলেই তুমি বড় হয়ে উঠেছো। হ্যাঁ, বড় হয়ে উঠেছে, এবং এই নিয়ে আমাদের যাপন, বা আমাদের বাড়িতে প্রতিনিয়ত সংস্কৃতিকে নিয়ে যাপন আমাদের। তোমার একটা তোমার আবৃত্তি একটা শুনবো। আবৃত্তি শুনবো। যেহেতু আচ্ছা তিলক, আচ্ছা আমি তিলক, তোমাকে আমি কথা তোমাকে বলবো না, কথা তুমি বলবো না, একটু তুমি আহ, একটু তুমি তুমি মাইক্রোফোনটা আনমিউট মাইক্রোফোনটা করে, মানে মিউট করে দিও, কারণ আনমিউট তোমার থেকে করে, ইকো মানে হচ্ছে মিউট আমার। করে দিও, কারণ তোমার থেকে ইকো হচ্ছে আমার। আচ্ছা, এখন কি ঠিক তুমি আছে? একটা আবৃত্তি শোনাও, তুমি একটা আবৃত্তি শোনাও। তুমি একটা আবৃত্তি শোনাও। ঠিক আছে। তুমি একটা আবৃত্তি শোনাও। আমি চলে যাচ্ছি, যেহেতু এটা ডিসেম্বর মাস। আর সবাইকে জানাই, সোহম আছে আমার কৃষ্ণনাগরিক। কৃষ্ণনগরে দুটো চার্চ আছে, ভীষণ ভালো বড়দিন হয় দুটোতে, আমরা খুব মজা করি আর কি ছোটবেলা থেকে। তো সেই বড়দিন যখন কাছে চলে এসছে, আর আমাদের সবার মাথার উপর তো সেই মহিরুহটা আছে, রবি ঠাকুর। তো তাকেই স্মরণ করি, উম, তার একটু কবিতা দিয়ে। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত্যধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো, যে সমস্ত পাপের মারে, যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোড়াছুড়ি, যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ, তীক্ষ্ণ নখের আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানব পুত্র
যন্ত্রণায় বলে উঠলেন উঠতেছে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে? বাহ, বাহ, বেশ ভালোই লাগলো। বেশ ভালোই তিলক লাগলো। মিউট করো, তিলক মিউট করো। ইকো হচ্ছে তোমার থেকে। আহ দর্শক বন্ধুদের মতামত একটু আমরা এবার পড়ে নিই। মোটামুটি অনেকেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। বিপাশ করে লিখেছেন আছি, রীনা দেব লিখেছেন দেখছি, তাপসী ঘোষ লিখেছেন সঙ্গে আছি, বিপাশ করে লিখেছেন কবি ও শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জানাই, অমিতাভ বন্ধা লিখেছেন শুভেচ্ছা সকলকে, সুচিত্রা ঘোষ লিখেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, স্নিগ্ধা ঘোষ লিখেছেন শুভ সন্ধ্যা, মৃণালদাকে অনেক অভিনন্দন এরকম একটা সুন্দর অনুষ্ঠানের ভাবনা ভাবার জন্য। শহর থেকে দূরে অনেক বলিষ্ঠ শিল্পীদের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে। কৃষ্ণা নাগ চৌধুরী লিখেছেন শুনছি অনুষ্ঠান, ভালো লাগছে, শুভেচ্ছা জানালাম। তৃপ্তি কুণ্ডু রয় লিখছেন শুভেচ্ছা সকল গুণী শিল্পীদের। এবার আমরা চলে আসব কবি মেঘনা চ্যাটার্জির কাছে। মেঘনা, তুমি যদি একটু আমাদের বলো যে এই এই লেখালেখি বা কবিতার সঙ্গে তোমার কিভাবে যোগাযোগ, কেন তুমি হঠাৎ মেয়েদের ওয়েব ম্যাগাজিনে আগ্রহ হলে বা আগ্রহী হয়ে উঠলে? নমস্কার, শুভ সন্ধ্যা। সারা বাংলা আবৃত্তি পরিষদ তথা মৃণাল রায়কে আমার প্রণাম, ধন্যবাদ চন্দ্রিকাকে, আর রথিন সাহা আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, তাকেও কৃতজ্ঞতা। যারা আমার সাথে স্ক্রিন শেয়ার করছেন এবং যারা শুনছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমি আসলে সাংস্কৃতিক পরিমণ্ডল সকলেই বললেন যে অনেকের বাড়িতেই থাকে, আমার বাড়িতেও ছিল, কিন্তু সেটা লেখালেখি নয়, পড়তেন সকলে, কিন্তু গান বাজনা মূলত হতো। মা খুব ভালো গান করতেন, বাড়িতে অনুষ্ঠান হতো, কিন্তু ছোটবেলা থেকে কবিতা আমি কখনো চর্চা করিনি সেভাবে। কবিতা পড়েছি, কবিতা লেখার কথা কখনো ভাবিনি। আমি রানাঘাটের মেয়ে, জয় গোস্বামী শহরের মেয়ে, এবং জয় গোস্বামী শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির ছেলে, আমি শান্তিপুরের বউ। তো সেইখানকার মানুষ হয়েও কিন্তু আমি কখনো কবিতা চর্চার কথা ভাবিনি। যে সময়ে মানুষ নতুন করে কবিতা চর্চার কথা ভাবে না, 40-এ পা দিয়ে, আমি তখন শুরু করেছি। বছর 10 হলো লিখছি, 50 ছুঁই বয়স এখন। তো যাই হোক, দেরিতে এলেও এসেছে, এটাই ভালো কথা। তো বন্ধুরা পাশে ছিলেন। একটু একটু ইন্টারাপ্ট করছি, কথায় আছে লাইফ বিগিনস এট 40, তুমি একদম সঠিক সময়ে শুরু করেছো। তাহলে আসলে যে সময় লোকে হয়তো সাহিত্য চর্চা করে কবিতা লেখে, সে সময় আমি খুব একটা রেভলিউশনারি বিয়ে করে, আমার হাজবেন্ড মুসলিম, তো সেই সময়টা খুব ব্যস্ত ছিলাম। তারপরে সংসার গড়া, বাচ্চা, আরো সব ব্যস্ততা ছিল। তো যখন একটু থিতু হলাম, তখন আমার মনে হলো এবার আমার লেখা উচিত। আর ছোটবেলা থেকে বাবা বলতেন লেখ, কেন বলতেন জানি না, আমাকে খুব যে কখনো ভালো লিখে দেখিয়েছি এমন নয়, কিন্তু বাবা বলতেন লেখ। বাবা দেখে যাননি আমার লেখালেখি। তারপরে সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন আমার স্বামী। কিছু বললেই বলতেন যে লিখে ফেলো না, লিখে ফেলো। বন্ধুরাও বলতেন লিখে ফেল। এই করতে করতে লিখতে শুরু করলাম। তারপরে দেখলাম যে লেখাটা ভালো হোক না হোক, আমি ভালো আছি, ভালো লাগছে, লিখতে পারলে খুব ভালো লাগছে। তো সেইভাবেই লেখালেখি শুরু। কিন্তু আমি যে খুব বেশি লিখি বা খুব ভালো লিখি এমনটি নয়। আজকে ফেসবুকের প্ল্যাটফর্ম আছে বলে অনেকে আমাকে চেনেন। আগেকার দিন হলে হয়তো এত সামান্য লেখালেখির জন্য আমাকে কেউ চিনতেন না। তারপরে আমার মনে হলো যে আমি যেরকম লিখছি, আমার মতো অনেক মহিলাই আছেন যারা খুব বিখ্যাত নন, লেখেন আনন্দের জন্য, তাদের আরেকটু হয়তো সামনে আসার দরকার, অথবা আমাদের কাজটা একসাথে করার দরকার, একটা জায়গায় এসে এরকম একটা করলে বেশ হয়। তো তখন শুরু করলাম। এবার সম্পাদনা বলতে, আমি ব্লগ হোস্টিং করি, সম্পাদনা করার সেই যোগ্যতাও আমার নেই। কিন্তু পত্রিকাটা শুরু হলো, প্রবচন তার নাম, এবং 3.5 বছর মতো বয়স হয়ে গেল।
দিব্যি চলছে। আমি এখন মাঝে মধ্যে বেশ অহংকার করে বলি আমরা আরো ভালো লেখা চাই। একটা সময় হয়তো দুটো লেখা পাওয়ার জন্য আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে। যাই হোক, এটা লেখিকাদেরই বলবো যে তাদেরই মানে মহানতা যে তারা পত্রিকাটাকে অনেকটা ভালো জায়গায় নিয়ে গেছেন, পত্রিকাটাকে চালাতে সাহায্য করেছেন। এইটাই। তোমার একটা লেখা আমরা শুনতে চাই এবার। তো আজকে হয়তো প্রয়াত কবি নাসির হোসেনের কোনো কবিতা দিয়েই আমার শুরু করা উচিত ছিল। আমি সরি, এরকম কোনো কবিতা আমি নিয়ে আসিনি। তো আমি একটা মৃত্যুর কবিতাই পড়ি। কবিতার নাম কাশ। অন্ধকার অন্ধকার থাকতেই বেরিয়ে পড়বো আজ চিরকুমারীর সাজে, হাতে পরমান্নের বাটি। এইডবি বাস স্ট্যান্ডে তথাগত দাঁড়িয়ে আছেন, তাকে বিদায় জানিয়ে তুলে দিতে হবে ক্যাবে। বোধিলাভের পথ যার যার নিজের নিজের, তাই একাই ফিরতে হবে বাসায়। তার আকুল দৃষ্টি, ব্যথিত মন আর অবুঝ অশ্রু আমার চলার পথে ছড়িয়ে পড়বে বসরাই মুক্ত হয়ে। ফিরে দেখা বারণ, তবু তার সাদা রুমাল দুলে উঠতেই আমার চারপাশে জেগে উঠবে বালির চর আর ঘন কাশের বন। ওপার থেকে আসবে ঢাকির দল, 108 পদ্ম আর নবপত্রিকার শাড়ি। ছইয়ের নিচে ঘরে ফেরা মানুষের ফুল কাটা ট্রাঙ্ক আর ঘরোয়া টুকিটাকি। অথচ আমি অবলীলায় পেরিয়ে যাব একটার পর একটা লেন, বাইলেন, চরজমি, রূপলি কাশের ঢেউ আর হাঁটু জল। বোধিপথ একার, তাই আর দেখা হবে না আমাদের। দর্পণে বিসর্জন হবে অনাগত দিন, কাশ হাম মিলে হি না হতে। আরেকটা শুনি একটু তোমার কাছ থেকে, আরো কোনো একটা লেখা। আর একটা মৃত্যুর কবিতাই হোক। আসলে আমার খুব কাছের একজন বন্ধু সম্প্রতি মারা গেছেন, তাই জন্য এরকম কবিতাই আসছে। বারান্দা। দুধাপ নামলে জল সিঁড়ি, দুহাত এগোলে ছলছল, হাতছানি তীব্র, তবু যেও না কখনো। এখানে কি নেই বলো, কি ছিল না যা যা চেয়েছিলে? এমন বসত কার ভাগ্যে হয় বলো? বেতের দোলনা আর ভোরের রোদ্দুর, নতুন গন্ধ মাখা খবরের কাগজ, দীর্ঘ পাতার চা, সুগন্ধি আমন্ড কুকিজ আর আর সারি সারি ফুলবন্তি টব। তবুও রইলে না, তবু নেমে গেলে প্রস্থানের পথে। এখন এই মহাশূন্য বারান্দায় কি রাখবো বলতো? একা আমি কতটুকু পারি? এত শূন্য, স্মৃতি এসে জবরদখল। দুহাত এগোলে থই থই, দুহাত পেছলে বালি ধুধু। স্বপ্নের বারান্দা বোঝে দুটো কাপ আর দীর্ঘ পাতার ঘ্রাণ শুধু। মৃত্যুর কবিতা আমাদের মনকে সবসময় গভীরভাবে নাড়া দিয়ে যায়। এবার চলে আসবো শ্রীমন্ত ভদ্রর কাছে। নমস্কার। শ্রীমন্ত, হ্যাঁ নমস্কার। বলছি, তুমি অনেকদিন ধরে আবৃত্তি করছো জানি, তা তুমি কিভাবে আবৃত্তিকে ভালোবাসলে, কিভাবে কবিতাকে ভালোবাসলে, যদি একটু বলো। হ্যাঁ, প্রথমেই বলি সারা বাংলা আবৃত্তি পরিষদের সকল সদস্যকে আমার ধন্যবাদ। শহর থেকে দূরে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে ধন্যবাদ অবশ্যই মৃণাল দাকে, বহরমপুর থেকে, যিনি আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন এবং ফোনে সবসময় যোগাযোগ রেখেছেন যে এই অনুষ্ঠানের ব্যাপারে এবং কিভাবে অনুষ্ঠানটা হবে সে ব্যাপারেও আমাকে অনেক পরামর্শ দিয়েছেন। এবার আসি, আমি বেসিক্যালি বেলডাঙ্গার ছেলে। বেলডাঙ্গাতে একটি সাংস্কৃতিক অর্গানাইজেশন রয়েছে, বহুমুখী সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে বলা যেতে পারে, নেতাজি পার্ক। তো নেতাজি পার্কের অনেকগুলো শাখা ছিল, নেতাজি নাট্য সংস্থা, নেতাজি আবৃত্তি শিক্ষণ কেন্দ্র, তরুণ তীর্থ, অনেক কিছুই ছিল। প্লাস ওদের একটা বাচ্চাদের স্কুল চলতো। আমরা ছোটবেলায় তরুণ তীর্থে ভর্তি হই, সেখানে বিকেল বেলায় ব্যায়াম চর্চা করতাম, তরুণ তীর্থের যে কাজকর্মগুলো সেগুলো করতাম, এবং নেতাজি আবৃত্তি অনুশীলন কেন্দ্রে আবৃত্তিও শিখতাম।
আমার বাবা নেতাজি পার্কের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন এবং নেতাজি নাট্য সংস্থার উনি একজন নির্দেশকও ছিলেন। বাবার পরিচালনায় অনেক নাটক, তখন তো একাঙ্ক নাটক হতো, অনেক নাটক প্রতি বছর নেতাজি পার্কে আমরা দেখেছি। এবং আমার 70-এর দশকের প্রথম দিকে জন্ম। তখন তো এরকম টিভি মোবাইল তো অনেক দূরের কথা, টিভি বা কেবল লাইনের এসব ছিল না। আমরা বিভিন্ন সন্ধ্যায় এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, আবৃত্তি হতো, একাঙ্ক নাটক প্রতিযোগিতা হতো, বিশেষ করে নেতাজি পার্কে প্রতি বছর যেটা হতো এখনো হচ্ছে, 23শে জানুয়ারি উপলক্ষে, মানে নেতাজির জন্মদিবস উপলক্ষে প্রায় 7 দিন ধরে বহুমুখী সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সমস্ত কিছু নিয়ে। প্রতিদিন সন্ধ্যায় একাঙ্ক নাটক, বিভিন্ন প্রতিযোগিতা, সেসবের সঙ্গে আমি ওতপ্রোতভাবেই জড়িয়েছিলাম। বাবা ছিলেন, আমিও থাকতাম। তখন ওখানে বিভিন্ন কম্পিটিশনে নাম দিতাম, সারা বাংলা ড্রিল প্রতিযোগিতা হতো, সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা হতো, সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা হতো, এবং গোটা পশ্চিমবঙ্গ থেকেই সকলে আসতেন আর কি সেই সময়। তো সেই একটা ভালো লাগা তখন থেকেই তৈরি হয়ে যায়, এবং সেই ভালো লাগাটা তারপরে কবিতার প্রতি, আবৃত্তির প্রতি একটু ভালো লাগতো, সবাই ভালো বলতো, এবং আমি জড়িয়েও গেছিলাম। পরবর্তীকালে কলকাতায় আসি পড়াশোনার সূত্রে, বেলঘরিয়ায় সুমন্ত্র সেনগুপ্তের সঙ্গে পরিচয় হয়, ওনার ওখানেই কিছুদিন আমরা আবৃত্তি শিখি শঙ্খমালায়। এখন তো কর্মসূত্রে আবার বহরমপুরের বাসিন্দা হয়ে গেছি, এবং বহরমপুরের অভিজিৎ সরকার, আহ নাট্যকর্মী এবং আবৃত্তি শিল্পী, তার যে সংস্থা বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্ত, সেখানেই এখন শিক্ষার্থী এবং সদস্য হিসাবে রয়ে গেছি আর কি। এই মোটামুটি। তোমার এবার একটা আবৃত্তি আমরা শুনবো। হ্যাঁ, আবৃত্তি বলতে কিছুদিন আগেই, 2 দিন আগেই বহরমপুরের কবি মারা গেলেন, নাসির হোসেন। তিনি তো শুধু কবি ছিলেন না, কবি এবং চিত্রশিল্পী। তো তার একটা কবিতাই আমি প্রথমে বলবো। আহ মারা যাওয়ার আগে উনি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তারপরে সুস্থ হয়ে গেছিলেন, তারপরে হঠাৎ করে মৃত্যু সংবাদ আসে আমাদের। হাসপাতালে থাকাকালীন উনি একটি কবিতা লিখে বহরমপুরের আরেকজন কবি তাপস সরকেলকে পাঠিয়েছিলেন কোনো এক পত্রিকায় দেবার জন্য। তো সেই কবিতাটি এখনো পর্যন্ত অপ্রকাশিত, কিন্তু তাপস বাবু ফেসবুকে সেটিকে দিয়েছেন তার শ্রদ্ধার নিবেদন করে নাসির হোসেনের প্রতি। তো ফেসবুক থেকে সংগৃহীত সেই কবিতাটি আমি একটু পড়ছি। ধোঁয়া, নাসির হোসেন। ওই যে দেখা যায় ধোঁয়া উগড়ানো কারখানা সমূহ, এটাকে স্বপ্ন বলে ভাবা যেতে পারে, কেননা ওখানে বহুদিন হলো আর ধোঁয়া বেরোয় না, স্তব্ধ, এবং মানুষের কলিহীন বাইরের বিশাল গেটে তালা পড়ে গেছে। কর্মীরা প্রায় সবাই আধপেটা, 2-4 জন অন্য। এক একটা সংসারে কত আশা আকাঙ্ক্ষা, কত প্রয়োজন থাকে। বাচ্চাগুলো কান্নাকাটি করে করে মরেছে, আর বড়গুলো মারা গেল কান্নাকাটি না করেই। এতগুলো লাশ পৃথিবী জুড়ে পড়ে আছে। মৃত্যুর কবিতাই আবার পড়লাম হুম। এবং আবার শুনলামও। আহ এই মুহূর্তে আর বেশি কথা বলতে সত্যি ভালো লাগছে না। আমরা একটু দর্শকদের মতামত নিয়ে নিই। সুরজিৎ দে লিখছেন, সকলকে শুভেচ্ছা জানাই হায়দ্রাবাদ থেকে। অনন্ত কাদিয়া লিখছেন, বাচিক শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ। বিপাশ কুড়ি লিখেছেন, এনার মন্তব্যটা একটু বিশেষভাবে আমি মৃণালদাকে বলবো যে আপনি একটু অবশ্যই পড়বেন। এরাও তো শহরেই থাকেন, আসলে মহানগর থেকে দূরে শিরোনাম হলেই বোধহয় আরো ভালো হতো, তাহলে মফস্বল শহর ও গ্রামের চর্চার প্রতি যে আলোকপাত করা হচ্ছে সেটা আরো ভালোভাবে ফুটে উঠতো। আমরা অবশ্যই আপনার এই মন্তব্যটাকে আমাদের এক্সিকিউটিভ কমিটিতে প্লেস করব, এবং আপনার মতামত আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। মৃণালদা বলেছেন সোহমের কাছে অনুরোধ, আমি কৃষ্ণ হলে কবিতাটি যদি পড়েন। রীনা দেব লিখছেন নিশ্চয়ই নিশ্চয়ই। মেঘনা চট্টোপাধ্যায়ের কবিতা ভালো লাগলো। বিপাশ কুড়ি আবার লিখেছেন, মেঘনা দেবীর কবিতা ও পাঠ বেশ ভালো লাগলো। সোহমের জন্মদিনে লেখা ছন্দবদ্ধ কবিতাটি মন ছুঁয়ে গেল।
শব্দচয়নের মুন্সিয়ানায় মুগ্ধ করলো। ধন্যবাদ। শ্বেতা কুণ্ডু ঘোষ লিখছেন ধন্যবাদ। খুব ভালো। মৃণাল রয়, হ্যাঁ এটা আমিও বলতে যাচ্ছিলাম, মৃণাল দা একদম ঠিক পয়েন্টে ধরিয়ে দিয়েছো। কবি নাসির হোসেন, মানে অনেকেই দেখছি প্রনাউন্স করছেন নাসির হোসেন, সেটা কিন্তু ভুল, অ্যাকচুয়ালি কবি নাসির হোসেন হবে কিন্তু। রথিন সাহা লিখেছেন বেশ ভালো লাগছে, সকলকে অনেক শুভেচ্ছা, এগিয়ে চলুক অনুষ্ঠান। আমরা আবার চলে আসবো সোহমের কাছে। আচ্ছা সোহম, মানে কোন কবি তোমার অনুপ্রেরণা? এই এটা তো একজন ওভাবে বলা যায় না। আমি যেরকম বললাম যে আমি কবিতা পড়তে শুরু করেছিলাম ঘটনাচক্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সংগ্রহ হাতে পাওয়ার পরে, কি উপহার হিসেবে পাওয়ার পরে, তারপরেই জয় গোস্বামীর কবিতা সংগ্রহ পাই। সেখান থেকে আমার সূত্রপাত। কিন্তু এরপর যখন কবিতা পড়তে থাকি, পড়ে যাচ্ছি, এখনো আগামীতেও পড়বো, এই যে বিভিন্ন ধারা, এই আবহমানের ধারাটা আমার মধ্যে এসে পড়ছে, আমার পাঠের মধ্যে এসে যুক্ত হচ্ছে, এই পুরো এই সম্মিলিত ধারাটাতেই আমি স্নান করছি। এর মধ্যে একজন সে অর্থে প্রেরণা নয়, বাংলা কবিতার ধারাটাই আমার প্রেরণা। আর একটু অন্যভাবে বলতে গেলে যে একটি বই আমাকে যদি জীবনে বেছে নিতে বলা হয় প্রেরণা হিসেবে, সেই বইটি তো একজন কবিরই লেখা, সেই বইটি হলো গীতবিতান। সেক্ষেত্রে মানে এক প্রেরণা কিংবা ম্যাজিক কিংবা সেই সমস্ত পরিত্রাণ যদি বলতে চাই, তাহলে ওই একটি বইতেই রয়েছে। কিন্তু কবিতা লেখালেখির ক্ষেত্রে আমার যে ধারাস্নান, সেই ধারাস্নানটা কিন্তু আবহমান বাংলা কবিতার মধ্যে। সেখানে সকলে মিলিতভাবে আমাকে পথ দেখাচ্ছেন, আমাকে শুধরে দিচ্ছেন, কোনো একজন নয় সে অর্থে। খুব সুন্দর করে বললে তুমি, কবিতা আবহমানের ধারা স্নানে তুমি স্নান করছো। তা এবার কিন্তু আমরাও তোমার একটা কবিতা শুনতে চাইবো। মৃণাল বাবু আমাকে অনুরোধ করেছেন আমি কৃষ্ণ হলে কবিতাটি পড়ার জন্য। মৃণাল বাবুকে আজকে রয়েছেন দর্শকদের মধ্যে, তাকে আমার আন্তরিক প্রণাম জানাই। ওনার সাথে আমার প্রায়শই অনেক কথা হয়, এবং উনি ফোনে কথা বলতে বলতে আমার একটা কবিতা হয়তো আবৃত্তি করতে শুরু করলেন, এবং সেটা যে আমার কাছে কত বড় পাওয়া, আমার লেখা উচ্চারণ তিনি আমার সাথে ফোন করতে করতে পড়ছেন, কিংবা আমার কবিতা তিনি পড়তে দেন অনেককে। মৃণাল বাবুর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আজকে এই প্ল্যাটফর্মটায় আমায় সুযোগ করে দেওয়ার জন্য। ওনাকে আমার প্রণাম জানাই। আমি ওই কবিতাটি পড়ছি, আমি কৃষ্ণ হলে। এই কবিতাটির সঙ্গে আমার আরো একটা বড় প্রাপ্তি যুক্ত রয়েছে। আমি কৃষ্ণনগরের মানুষ। কৃষ্ণনগরের আবৃত্তির ক্ষেত্রে মহিরুহ প্রতিম একজন বাচিক শিল্পী আকাশ দা, শ্রী আকাশ দত্ত, আকাশ দা এই কবিতাটি আবৃত্তি করেছিল তার একক অনুষ্ঠানে। এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি। এই মৃণাল বাবুর অনুরোধে এই কবিতাটি আমি পড়ছি। আমি কৃষ্ণ হলে। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না, বুকের পাষাণ ভাঙলে হৃদয় ভাষায় যমুনা। আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না, তেমন কিছু বলার মতো আমার ছিল কই, কথার কানে ডুবিয়ে মুখ ভেসে তো আসবই। এই গাঙে জল ছলকে ওরাই শেখাও উপমা, আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। এ চোখ থেকে ও চোখে যায় এমন অভিমান, হাওয়ায় দোলে কদম্ব ফুল বৃষ্টি ফোটায় গান, সেতুর মতন দাঁড়ায় শরীর পলক পড়ে না, আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। বিরহ থেকে বিরহে বয় অভিসারের জল, ঘনিয়ে আসে সিঁদুরে মেঘ ত্রস্ত চলাচল,
সারাং ভাষায় এই পাড়াঘর বৃন্দাবনী গাঁ, আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। ধুলোয় মেশে ধুলোয় মরে এ দহনের মাস, চূড়ার থেকে চূড়ায় ওরে তীব্র পরবাস। দ্রোহের এমন করুণ বাঁশি ফেরাও রাধিকা, আমি কৃষ্ণ হলে তোমায় তো আর ছেড়ে যেতাম না। বাহ, চমৎকার লাগলো। ধন্যবাদ। মানে কেন সবাই অনুরোধ করছিলেন এবার বুঝতে পারলাম। ধন্যবাদ। আমার দুর্ভাগ্য যে আমি সত্যি কবিতাটি এতদিন পড়ে উঠতে পারিনি বা পড়া হয়নি। রুম্পা মিশ্র কিন্তু এই কবিতাটা তোমাকে আচ্ছা পড়বার আচ্ছা জন্য আচ্ছা অনুরোধ করেছিলেন, সেটা আচ্ছা, আমি পরে ওনাকে অনেক দেখলাম আর কি। ধন্যবাদ। হুম। এবার আমরা হ্যাঁ, এবার আমরা চলে আসবো তিলক বিশ্বাসের কাছে, একটা আবৃত্তি শুনবো ওনার কাছে। তিলক, তুমি এবার একটা আবৃত্তি করো। হ্যাঁ, কৃষ্ণনগরের মানুষ যেহেতু আমি, তাই দ্বিজেন্দ্রলাল রায়কে না আনলে মনে হয় ভীষণ অন্যায় হবে। মেবার পতনের শেষ বাণী, সৌভাত্য, বিশ্বপ্রেম, উদার মনুষ্যত্ব যার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, আমার মনে হচ্ছে এই সময় এই কবিতাটি খুব প্রয়োজন। আর একটু বলে নি, তখন আমি বলতে ভুলে গেছিলাম যে তোমাদের সবার সাথে পরিচয় করে দিয়েছেন যে মানুষটা, মৃণাল দা, তাকে প্রণাম না জানালে আহ সঠিক কাজ হবে না আসলে। উম অনেকদিন আগে কৃষ্ণনগরের নদিয়া মুর্শিদাবাদ মেলবন্ধন বলে একটি অনুষ্ঠান তিনি করেছিলেন, অনেক অনেক বছর আগে। তখন থেকে তার সঙ্গে পরিচয়। আর এখন এই এতদিন পরে নতুন করে আবার পরিচয় হয়েছে, তোমাদের সকলের সঙ্গে আমাকে পরিচয় করে দিচ্ছেন এবং তোমাদের কাছ থেকে আমি শিখতে পাচ্ছি। এর জন্য মৃণাল থেকে অনেক অনেক ধন্যবাদ। কিসের শোক করিস ভাই, আবার তোরা মানুষ হ। গিয়েছে দেশ, দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। পরের পরে কেনই রোষ, নিজেরাই যদি শত্রু হোস, তোদের এই যে নিজেরই দোষ, আবার তোরা মানুষ হ। ঘুচাতে চাস যদি রে এই হতাশাময় বর্তমান, বিশ্বময় জাগায় তোল ভাইয়ের প্রতি ভাইয়ের টান। ভুলিয়ে যারে আত্মপর, পরকে নিয়ে আপন কর, বিশ্ব তোর নিজের ঘর, আবার তোরা মানুষ হ। শত্রু হয় হোক না যদি সেথায় পাস মহৎ প্রাণ, তাহারে ভালোবাসিতে শিখ, তাহারে কর হৃদয় দান। মিত্র হোক ভণ্ড যে, তাহারে দূর করিয়া দে, সবার বাড়া শত্রু সে, আবার তোরা মানুষ হ। জগৎ জুড়ে দুইটি সেনা, পরস্পরে রাঙায় চোখ, পুণ্য সেনা নিজের কর, পাপের সেনা শত্রুর হোক। ধর্ম যেথা সেদিকে থাক, ঈশ্বরের মাথায় রাখ, স্বজন দেশ ডুবিয়া যাক, আবার তোরা মানুষ হ, আবার তোরা মানুষ হ। অনেক আগে লেখা কবিতা। তিলক, মিউট করুন, আপনার মানে কোন কথা বলে ইকো হচ্ছে আমার। অনেক আগে লেখা কবিতা, কিন্তু বড়ই প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। আমরা এবার চলে যাব মেঘনার কাছে, শুনে নেব ওর আরো কিছু লেখা। মেঘনা, তোমার কিছু লেখা আমাদের শোনাও। কবিতা ব্লু হোয়েল দ্য গেম। আমি জন্মান্ধ, মুখ ও বধির, শয্যাগত, চলশক্তিহীন, এ কথা তো সকলেই জানে। অথচ এ ব্যাধির শিকড় পেয়েছি খুঁজে, গোড়া ধরে টানও মেরেছি। সহজে কি ওঠে আর, শিরায় শিরায় তার অনন্ত সংসার। মাটি কামড়ে ধরে থাকে, পড়ে থাকে মরণের পর। তবু আমি
প্রাণপণে ছিঁড়েছি শেকড়, অস্থিমজ্জার পাকে ডালপালা ছেয়ে শেকলের মতো যারা জড়িয়েছে পায়ে। এখন দুপায়ে বল, দুবাহুতে সিংহের বিক্রম, কার্নিশে কার্নিশে ঘুরি বেড়ালের মতো, ঝোপ বুঝে লাফ মারি গৃহস্থ রোয়াকে। ভেঙে যায় ব্রহ্মকমলের টব, বেলোয়ারি সুখের রাজপাট, জন্মান্ধ বালক আমি, মৃতদেহে স্তন্য খুঁজে মরি। এ কথা তো সকলেই জানে, অথচ যে ব্যালকনির ঝিম আলো, পিৎজা আর বিলিতি আতরে ক্লান্তি পায়, অবসাদে নীল হয়ে যায়, তার জন্যে নীল তিমি প্রস্তুত রেখেছি। শিউলি ফুলের মতো অপমৃত্যু বেঁধেছি রুমালে। ঢেউয়ের কেশর চেপে ধরে অলিন্দ নিলয় ছেনে রেণু রেণু মুক্ত তুলে আনি। তিমিরা গাইতে থাকে তাদের নিজস্ব সামগান, সুখী গেরস্তালি খুঁজে মরে। পদ্ম পাতায় মুড়ে সে গানের সুর রেখে আসি লাল ডুরে তোষকের নিচে। টাইমারে বেঁধে দিই নিশ্চিত ধ্বংসের সময়। জন্মান্ধ মূক ও বধির আমি, নীলতিমি চড়িয়ে বেড়াই, এ কথা তো সকলেই জানে। মেঘনা, বেশ ভালো লাগলো তোমার কবিতা। তুমি বলছিলে একটু আগে যে তুমি অনেক দেরি করে শুরু করেছো। তো আমার মনে হয় যে কবিতা লেখার বা যে কোনো লেখারই কোনো বয়স থাকে না, যে কোনো সময় শুরু করা যায়, শুরুটা শুধু করা দরকার। এবার চলে আসবো আমারও সেটা মত। শ্রীমন্তর কাছে। হ্যাঁ, তুমি কি মনে করো, বলো। হ্যাঁ, আমিও সেইটাই মনে করি যে যে কাজটা যে সময় হওয়া উচিত, আমরা যে সময় যে কাজের জন্য প্রস্তুত হই, সেই সময় পরিস্থিতি তৈরি হয়। আমাদের শুধু অপেক্ষা করতে হয়, বাকিটা সেটাই সময়ের সেটাই হাতে থাকে। ধন্যবাদ। আমার তো মনে হয় মানে সময়ের উপর ছেড়ে দেওয়াটাই ভালো। তুমি যে একদম। এই দেরি করে শুরু করেছো সেটার জন্য কিন্তু কোনো আক্ষেপ রেখো না, কেননা তুমি শুরুটা দেরি করে করলেও তোমার যে লেখনী সেটা কিন্তু মানুষের মনে অবশ্যই জায়গা করে নেবে। এবার ধন্যবাদ। চলে আসবো শ্রীমন্ত ভদ্রর কাছে। শ্রীমন্ত, মানে কার আবৃত্তি সব থেকে ভালো লাগে এখন? হ্যাঁ, এরকম তো আলাদা করে কিছু বলার নেই কার আবৃত্তি ভালো লাগে। অনেকের অনেক রকম ভাবে, এক একজন এক এক রকম ভাবে করেন এবং প্রত্যেকেরই কাছে কিছু ভালো জিনিস থাকে, আমরা সেটা নিই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই সুমন্ত সেনগুপ্ত যেভাবে বলেন, ঠিক আছে, যে প্রত্যয় নিয়ে উনি আবৃত্তি করেন সেটা আমার খুব ভালো লাগে। এবং অবশ্যই হুম। আমাদের অভিজিৎ সরকার, যার কাছে এখনো আমরা শিখছি। হ্যাঁ, তিনি আর একটা কথা এখানে এই প্রসঙ্গে বলে রাখি যে আবৃত্তি শিল্পটা তো অনেক হুম। ভাঙাচোরার মধ্য দিয়ে চলছে। এখন শুধুমাত্র আমরা এককভাবে শিল্পীরা আসছে মঞ্চের সামনে একটা দুটো আবৃত্তি করে চলে যাচ্ছে, এরকম কিন্তু নয়। আবৃত্তি এখন একটা সমবেত প্রচেষ্টা হয়ে গেছে, যেটা শঙ্খমেলে কলকাতায় বসে শঙ্খমেলা করছে, আমাদের বহরমপুরে বসে বাচিক শিল্প চর্চাও করছে আর কি। হুম। তো আহ, সমস্ত শিল্প মানে গান, নাচ, আবৃত্তি এবং সবগুলো সবগুলো অবয়ব মিলেমিশে ধারণ একটা করেছে। আহ হুম। আলাদা শিল্প তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আবৃত্তিও এর মধ্যে মিশে যাচ্ছে, মানে আবৃত্তিকে টিকে থাকবার জন্য এইরকম ভাবে নিজেকে আর কি পরিবর্তন করে নিতেও হচ্ছে। তো এই ধরনের কাজ যারা করছেন, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আবৃত্তির এই সমবেত প্রচেষ্টাগুলোকে খুব সমর্থন করি, এবং আমি চাই এই ধরনের কাজ আচ্ছা, আরো বেশি বেশি করে হোক। এবার একটা আবৃত্তি শুনবো। হ্যাঁ, একটা আবৃত্তি করব। এই মুহূর্তে ভারতবর্ষের রাজধানীতে একটা বড়সড় আন্দোলন চলছে। তো আমরা রাজনীতির মধ্যে যাব না, কিন্তু কবি, সাহিত্যিক, শিল্পীরা যারা আছেন তারা তো সবসময় শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন। সেরকমই একটি শোষণ বিরোধী কবিতা, একটি নিগ্রো কবিতা, লিখেছেন আন্তোনিও জাসিন্টো, অনুবাদ করেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। কবিতার নাম সেই মানুষটি যে ফসল ফলিয়েছিল। সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না, আমার কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে
আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলিকে ভাজা হবে, রোদে শুকুতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙে ঘোর কৃষ্ণবর্ণ। আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুঁজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এর পরেও কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠোক্কর দিয়ে? কে সেই মানুষ? কে ক্ষেতগুলিতে গম আর ভুট্টা ফলায়, আর সারি বাঁধা কমলা গাছগুলিতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কে ওপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডুগুলিকে যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তারা সকলেই উত্তর দেবে, ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্তত ওই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুইয়ে পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যই এই সব। ধন্যবাদ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকীও চলছে। হুম কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিবাদী কবিতাগুলি হুম। সত্যি আমাদের নাড়িয়ে দেয় ভেতর থেকে। এটা একটি অনুদিত কবিতা যদিও। খুব ভালো হুম লাগলো শ্রীমন্ত। হুম। এটা অনুবাদ হ্যাঁ হ্যাঁ, কবিতা হলেও তার মধ্যেও কিন্তু অবশ্যই প্রতিবাদ অবশ্যই আছে। মানে উনি অনুবাদ করার জন্য কিন্তু বেছে প্রতিবাদী নিয়েছেন, ঠিক কবিতাই বেছে ঠিক। নিয়েছেন। হুম। এবার চলে আসবো সোহমের কাছে, তার আগে একটু দর্শকদের মতামতগুলো আবার নিয়ে নেব। সীমা রায় লিখেছেন, সত্যি দারুণ কবিতার কথাগুলো সোহমের কবিতার প্রসঙ্গে। স্নিগ্ধা ঘোষ লিখেছেন, সত্যি খুব ভালো লাগলো আমি কৃষ্ণ হলে। তাপসী ঘোষ লিখেছেন, সোহম সুন্দর কবিতা, শুভেচ্ছা জানাই। সীমা রায় লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। শ্যামলী দাস লিখেছেন, অসাধারণ অনুষ্ঠান শুনছি। আহ মনতোষ তন্দ্রা নিয়োগে লিখেছেন, খুবই ভালো লাগছে, সমস্ত আবৃত্তিগুলো খুব ভালো লাগছে, অপূর্ব অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। রুম্পা মিশ্র লিখছেন, তিলকদার আবৃত্তি সবসময় ভালো লাগে, দারুণ লাগলো। তমাল রায় দেখছেন আমাদের সঙ্গে আছেন। রথিন সাহা লিখেছেন, শ্রীমন্ত বাবুর বলা কবিতাটি কোথায় গেল, শ্রীমন্ত বাবুর বলা কবিতাটি আগে পড়েছি, সময়োপযোগী কবিতাটি শুনতে খুব ভালো লাগলো। বিপাশ কুড়ি আবার লিখেছেন, শ্রীমন্ত বাবুর কণ্ঠ ও উচ্চারণ বেশ ভালো লাগলো। রুম্পা মিশ্র আবার লিখেছেন, সমাজের নির্মম শোষণের সুন্দর পরিবেশনা। সুমিত্রা সরকার লিখেছেন, তিলক বাবুর আবৃত্তি খুব ভালো লাগলো। সীমা রায় আবার লিখেছেন, শ্রীমন্তদার কবিতাও দারুণ লাগলো। এবার আমরা আবার চলে আসবো সোহমের কাছে। সোহম, তোমার আরেকটা
লেখা শুনতে চাই আমরা। যারা শুভেচ্ছা জানাচ্ছেন, যারা শুনছেন, সকলকে আমার প্রণাম জানাই, সকলকে আমার ধন্যবাদ জানাই। আরেকটা লেখা পড়ছি, এই কবিতাটার নাম শ্রেষ্ঠ অনিশ্চিতে। শ্রেষ্ঠ অনিশ্চিতে বন্ধু, শ্রেষ্ঠ অনিশ্চিতে, তোমার ছায়া চোখের থেকে একটুখানি দূর, দাঁড়িয়ে আছি সম্মতিহীন শ্রেষ্ঠ অনিশ্চিতে। সহজ কথা কঠিন কথা সহজে বলতেই শরণাতীত যন্ত্রণা হয়। শ্রেষ্ঠ অনিশ্চিতে ডুব 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 দিয়েছি, এক ফোঁটা জল নেই। আমি যেই ডুবতে থাকি ভাসিয়ে তোলো, যেই ভাসতে থাকি অমনি আবার ডুবিয়ে নাও জলে। একটা সংশয়ের কাঁটা শ্রেষ্ঠ অনিশ্চিতে আটকে আছে গলার ভিতর, তুলে ফেলতে নেই। আমি এদিকে যাই সেদিকে যাই, দূরে কিংবা কাছে, বুঝিনি সেই কাঁটার মাথায় বিষ মাখানো আছে। অগত্যা এক মৃত্যু এসে সাজিয়ে দেয় ঘুঁটি, একটা সংশয়ের ভেতর হাঁক পাকিয়ে উঠি। আমায় তুমি মারবে বলো বিষে না অমৃতে, তোমার মায়া ঠোঁটের থেকে অনন্তকাল দূর। শ্রেষ্ঠ অনিশ্চিতে বন্ধু, শ্রেষ্ঠ অনিশ্চিতে। তোমার কবিতার একটা রেশ রয়ে গেল, আরেকটা কবিতা শোনাও। আচ্ছা, মৃত্যুর কবিতা দিয়ে শুরু হয়েছিল। এই কবিতাটিতে মৃত্যুর কথা ছিল, কিন্তু এই মৃত্যুর অভিঘাতটা আলাদা। এখন একটা মানে সেই অর্থে মৃত্যুর কবিতা, অথচ কবিতা তো সে অর্থে কোনো বিশেষ কিছুর হয় না, তার মধ্যে একটা শুরুটা থাকতে পারে কিংবা শিকড়টা থাকতে পারে, কিন্তু উত্তরণটা কবিতার তো সর্বজনীন চিরকালীন হয়ে যায়। এখন এই রকম রেশের একটি কবিতা আমি পড়ছি, পূর্ণমেবাবশিষ্যতে। উপনিষদ, আমাদের আকর গ্রন্থ উপনিষদে যেটা বলা হয় যে পূর্ণ থেকে পূর্ণকে বাদ দিলে সেই পূর্ণই অবশিষ্ট থাকে, সেই পূর্ণমেবাবশিষ্যতে। একদিন ফিরে এসে দেখে যাব টগরের চারা কত বড় হলো, কচি কচি সবুজ পাতায় বাতাস পিয়ানো বাজাতে পারে সে এখন। মা কি এখনো কাঁদে, চেয়ে থাকে বাবা উদাসীন, নাকি তারা কথা কয় ফুল তোলে, একাকী দুজনে বসে শোনে সেই গান। বন্ধুরা আসে আর পাড়ার রোয়াকে, আমায় না দেখে বলে হয়েছে ভালোই। ভিখারিনী মেয়ে আজও পেতে রাখে ধুলোতে শরীর, টগরের ছায়া তার ঘুম ঘুম পাপ পুণ্য বোধে এখনো কি আঁচড় কেটেছে। এখনো প্রদীপ জ্বলে, মায়া ধূপ পুড়ে পুড়ে যায়, এখনো কি টগর শাখায় দুলে ওঠে স্মৃতি কবেকার। একদিন ফিরে এসে দেখে যাব না থাকা আমার। বাহ, শেষের লাইনটা মানে বেশ নাড়া দিয়ে গেল। ধন্যবাদ। একদিন ফিরে এসে দেখে যাব না থাকা আমার। মেঘনা, কবিতার রেশ ধরে চলে যাই আরেক কবির কাছে, তোমার কাছে কিছু শুনবো। আমি তিলককে, মানে তিলক হঠাৎ করে চলে গেল, প্রযুক্তিগত কারণেই হবে, আমাদের থেকে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছে, আবার নিশ্চয়ই ফিরে আসবে। মেঘনা, শোনাও ততক্ষণ কিছু। ততক্ষণ হ্যাঁ, আমি একদম। পড়ি কবিতা নবান্ন। হে কবির বউ, সুখ ভারী আপাত অলিক, তোমার মর্মগৃহ মর্মরের মাল্যবান বেদী ভেঙে যায়, ধুলো হয়, উড়ে যায় শীতের হাওয়ায়। ভাঁড়ারে উথলে ওঠে কবির সম্পদ, ক্ষেত হতে উপড়ে আনা মুকুলিত বিশ্বাসের ডগা, নিদাগ বাসনা চারা, মখমলি বিস্ময়ের ফুল। যত্ন করে রেঁধে দাও, বেড়ে দাও যৌতুকের কাঁসার থালায়,
শোনো হে কবির বউ, সুখ অতি প্রাচীনা পতিতা, কবিতার বর্ণগুলি ছন্দবদ্ধ আর্তনাদ। শূন্য হাতে কে এসেছে পূর্ণ বুকে, কে বা ফিরে যায় সে হিসেব রাখে না সে আর। গৃহস্থ উঠান থেকে বহু দূরে অগ্নিদগ্ধ লতাকুঞ্জে বসে অমরত্ব উপাসনা করে। অক্ষর দংশনে তার চিরমুক্তি, তিলে তিলে ব্যাধি সমর্পণ, তিলে তিলে অস্থি হয়ে যাওয়া, তিলে তিলে রোদেলা নির্বাণ। হে কবির বউ, হে কবির অপুষ্ট প্রেমিকা, নিভন্ত ছাইয়ের পাশে নিরুপায় কুকুর কুণ্ডলী, তোমাকে তো মানায় না আর। আজ এই নবান্নের দিনে তোমার ঘরেও হোক নকশি পিঠা, সুগন্ধি পায়েস, আঙিনায় বয়ে যাক আনমনা বাতাবি বাতাস, আরোগ্য উৎসবে আজ রক্তকরবী হয়ে এসো। ভালো লাগলো, বেশ শীতকাল, পিঠে পুলির কথা। এবার চলে আসবো তিলকের কাছে। তিলকের যেহেতু আনমিউট করা, আবার ইকো শোনা যাচ্ছে আমার। তিলক, তুমি আবৃত্তি করো। তোমার কাছে দুটো অন্তত আমাদের আবৃত্তি শোনাও তোমার। আচ্ছা, তার আগে বলি আমাদের সবার পক্ষ থেকে রবি ঠাকুরের একটা লাইন খুব মনে পড়ছে যে একাকী গায়কের নয়তো গান, গাইতে হবে দুইজনে। যারা বাড়িতে বসে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন এবং কমেন্ট করছেন, আমাদের মনে হয় আমাদের সবার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানো দরকার। তারা দেখছেন বলেই তো আমাদের এত ভালো লাগছে অনুষ্ঠান করতে, তাই নয় কি? তো আমরা অবশ্যই সবার পক্ষ অবশ্যই। থেকে তাদের কাছে প্রণতি জানাই। তো আমি চলে যাব সুনীল গঙ্গোপাধ্যায়ের। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতায় চলে যাব। একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়া এনে শোবো। আমার গাছতলার ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতো ঠিক ঠিক করে চলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে ওগো, আমরা বাসি রুটি চাই না, 5 নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে এ কি, আমার জন্য শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম কফিরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখোনি শহরের রাস্তার? তবে এইসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখুনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি। আমি চলে যাব, তোমার খুব ভালো লাগবে। বুদ্ধদেব বসুকে স্মরণ করি আজকে। বুদ্ধদেব বসুর একটি কবিতা রবীন্দ্রনাথের প্রতি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়।
প্রাণ লক্ষ্যে নির্বাসিতা, রক্ত পাই উদ্ধত সঙ্গিনী, সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ, প্রাণ রুদ্ধ, গান স্তব্ধ। ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে, এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। চমৎকার, খুব ভালো লাগলো তিলকের আবৃত্তি। এবার আমরা চলে আসব শ্রীমন্তর কাছে। শ্রীমন্ত, তুমি যদি আমাদের পরপর দুটি আবৃত্তি শোনাও, খুব ভালো লাগবে। আচ্ছা, সকলকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে অনুষ্ঠান শুনছেন আপনারা, বিভিন্ন কমেন্ট করছেন, আমাদের ভালো লাগছে। তিলক একটু আগে যে কবিতাটি করলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের একদিন কেউ এসে বলবে, খুব সহজ ভাষায় কিছু কঠিন কথা উনি বলে গেলেন। ঠিক সেরকমই আরেকটি কবিতা আমি করব, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন দর্শন। সরজু নদীর তীরে গাঢ় সন্ধ্যাকালে বাবরের সঙ্গে দেখা। তিনি হাঁটু গেড়ে সোনালি উসনিস খুলে নামাজ আদায়ে বসেছেন। আমি কোনো ধর্মেরই প্রকাশ্য উদ্দীপনে অবিশ্বাসী। চুপ করে আছি। সম্রাট মেললেন চোখ। আমি করজোরে নিবেদন করি তাঁকে, হে শাহেনশাহ, এই যে অযোধ্যা আর রাম পরিবার সত্য হোক বা না হোক নেই ইতিহাসে, তবুও অজস্র লোক কল্পনায় মানে, এখানে কি মসজিদ না বানালেই নয়? সম্রাট ঈষৎ হেসে অভয় দিলেন। ঠিক স্থলপদ্ম রং বাম হাত তুলে বললেন, ওরে বেটা, যতক্ষণ আমি নামাজ পড়ছিলাম তুই কি করছিলি? পাশের মন্দিরে কেন পূজায় বসলি না? মৃদু কণ্ঠে বলি তাকে, হে বাদশাহ, আমি গোলামের যে দিন, গুস্তাকি মার্জনা করবেন নিজ গুণে, তবে বলতে হবে মানুষের পূজা কিংবা ধর্মচর্যা সব আসলে তো অন্তরের। বাইরে দেখাবার এমন কি প্রয়োজন? মঠ বা মসজিদে আনাগোনা ব্যাপারটা কি ভরং না শুধু? রামের মন্দিরটাও প্রয়োজনহীন। কোন শাস্ত্রে মন্দিরের কথা কিচ্ছু নেই। সম্রাট বাবর তার নীল চক্ষে হেসে চুপি চুপি বললেন, অচেনা কুমার, আমি এবংবিধ প্রশ্ন বড় ভালোবাসি। চক্ষু মুদে ভাবি আর মনে মনে বলি, মানুষ তো মানুষই, তবু ধর্মের বিভেদে বিজয়ীর তলোয়ার ঝলসে ওঠে কেন? ধর্ম কিংবা মনুষ্যত্ব এই দোলাচলে কাটিয়েছি বহুদিন। এইবার আমি বুঝেছি এ সার সত্য। মন্দির মসজিদ অহংয়ের খেলাঘর। ঐশ্বর্য পুতুল আল্লাহ মিয়া এসব কি গড়তে বলেছেন? চেয়ে দেখ, নদীর স্রোতে ভেসে যায় কাল, চন্দ্রপ্রভ আসমানে দীপ্ত নীরবতা, ওপারে অরণ্যময় সুঘ্রাণ বাতাস। চক্ষে কেন অশ্রু আসে?
কেন ভাসে বুক? সুন্দরের পীঠস্থান এই বসুন্ধরা যারা কলুষিত করে, তারা কি জানে না এ জীবন অসীমের একটি ফুৎকার? পরের কবিতা। আজকে সন্ধ্যায় মৃত্যুর কবিতা, প্রতিবাদের কবিতা হচ্ছে, একটু প্রেমের কবিতায় ফিরি। এই কবিতাটি আমার খুব প্রিয় কবিতা, রতনতনু ঘাটির আগুন রানী। একটু বেশি বয়সে যখন কম বয়সের প্রেম ফিরে আসে, তখন যে অনুভূতিটা হয় সেটা নিয়ে এই কবিতাটি, রতনতনু ঘাটির আগুন রানী। এক পৃথিবী আগুন এসে সামনে দাঁড়াক, আমি বলবো পোড়াও দেখি কেমন পারো। তুমি আমার বাল্য প্রেমের সেবান্ধবী, এই বয়সে হারাও দেখি এবং হারো। সে কৈশোরের শিমুল পাতা একলা টগর, দেখা হলেই তাদের আমি বলতে পারি, সেই বয়সে তোমরা ছিলে লাজুক টাজুক, আমি ছিলেম নিরেট বোকা এক আনাড়ি। এক বিকেলে তোমার চোখে লাফিয়ে উঠলো আলো, অনেক অনেক রঙা তীব্র আলো। খুব পুড়েছি, পুড়তে দেখে চেঁচিয়ে উঠলে, তুমি আমার, আমার তুমি ভীষণ ভালো। সেই বয়সে আগুন দেখে পালিয়ে আসবো, এই বুদ্ধি কোথায় পাবো? পুড়েছিও কি, হাত পুড়েছে, হৃদয়টিও, মন টন সব। এই বয়সে পোড়ালে আর পূর্ব সখী? এই বয়সে সামনে এলে স্নিগ্ধ এমন, তুমি কি আর আগুন আছো আগুন রানী? তুমি আমার স্মৃতির ঝাঁপি রঙিন দিনের, পোড়া মানুষ আমি কি আর পুড়তে জানি? ঠিক আছে। বাহ, একটু অন্য ধরনের কবিতা আজকে। প্রতিবাদ, মৃত্যুর মধ্যে একটু প্রেম। প্রেম না হলে হয় না, প্রেম তো থাকতেই হবে। যে কোনো বয়সেই প্রেম আসে, প্রেম যায়। অবশ্যই, অবশ্যই প্রেমের কোনো বয়সও নেই। না, প্রেমের কোনো বয়সও নেই, এটাও সত্যি কথা। আমরা কিন্তু মানে কবিতা, আবৃত্তি, কথায় প্রায় 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এবার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে আমি একটু দর্শকদের মতামত আবার নিয়ে নিই। অসীমা মুখার্জি লিখেছেন অপূর্ব, স্নিগ্ধা ঘোষ লিখেছেন দারুণ বললেন সুমন্ত বাবু, সীমা রয় লিখছেন বাহ আগুন রানী, দারুণ কবিতা এবং আবৃত্তিও শ্রীমন্তদার অসাধারণ। স্বপন পাল লিখেছেন বেশ ভালো লাগলো আজকের কবিতা মুখর সন্ধ্যা, সকলের প্রতি রইল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সুমিত্রা সরকার লিখেছেন অপূর্ব পরিবেশনা তিলক বাবু। স্নিগ্ধা ঘোষ লিখেছেন তিলক বাবুর উপস্থাপনা বেশ ঝরঝরে। সীমা রায় আবার লিখেছেন দুর্দান্ত লাগলো তিলকদার কণ্ঠে এই আবৃত্তিটি। ইতি দে সরকার লিখছেন ভালো লাগলো। বিপাশ করে লিখেছেন ভালো লাগছে তিলক। এবার আবার চলে আসবো আজকে সোহমের কাছে, শেষ নিবেদনটা আমরা শুনে নেব। আচ্ছা, আর একটি কবিতা, তাই তো? হ্যাঁ, এটাই শেষ নিবেদন, কেন আমরা অনেকক্ষণ সময় এগিয়ে গেছি, পেরিয়ে এসেছি অনেক সময়। হ্যাঁ, আহ, তাহলে এই কবিতাটির নাম আমি নয় আমার কবিতা। যা কিছু অসম্ভব তাই আমি কবিতায় লিখি। আমি না হলেও আমার কবিতা বাজারে যায়, বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করে, পুজোর ছুটিতে বেরিয়ে আসে পাহাড় জঙ্গল। আমি না হলেও আমার কবিতা দাঁড়িয়ে থাকে দূরে, মাঝে সাঝে কথা বলে, প্রকাশিত হয়। চোখে চোখ পড়ে গেলে তবুও তো আগের পাতায় ফিরে যাও তুমি। আমি নয় আমার কবিতা উচ্চারণে ছুঁয়ে থাকে ঠোঁটের জরুল। বাহ, ধন্যবাদ। বেশ ভালো লাগলো। এবার চলে যাব মেঘনার কাছে, শুনে নেব তার কণ্ঠে আজকের শেষ নিবেদন। মেঘনা শোনা যাচ্ছে না, হ্যাঁ আনমিউট করো। হ্যাঁ, না তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে হ্যাঁ, এবার? এবার শুনতে পাচ্ছি, বলো।
কবিতা আসন্নমান। আসলে তো গৃহী নই, উড়ো মেঘ, নদীর বাতাস, শরৎ এলেই ফের চর জমি ছেয়ে যাওয়া কাশ। আউশের ক্ষেত ভরে ধূপ ছায়া রঙের আবাদ, ও দেশেও বাড়ে রাত, ক্ষয়ে যায় এদেশের চাঁদ। আসলে তো গৃহী নই, বেদেনীর চুলের সুঘ্রাণ, নিশি ডেকে নিয়ে যায় রথের রশিতে দিয়ে টান। আরম্ভের সোচ মুখে শেষের সংকেত রেখে আসি, আঁচড়েই আঁকি পথ, সহস্র ধারায় কাঁদি হাসি। আসলে তো গৃহী নই, পরিযায়ী পথিকের দলে, তীর্থে তীর্থে বাসা বাঁধি, বাসা ভেঙে ভেসে যাই জলে। আসলে গৃহী বুঝি, তাই শুধু ছন্দ খুঁজে মরি, তীর্থে রেখে মন প্রাণ, অস্থিপাত্র নিয়ে ঘরে ফিরি। আসলে গৃহীও নই, আসলে পথিকও নই ঠিক, কবির অজ্ঞাতবাস, কবির হারিয়ে ফেলা দিক এখনো খোঁজেনি কেউ, খুঁজলেও কোথায় বা পাবে, সেতারের সব সুর লুকিয়ে রয়েছে মেজরাবে। ধন্যবাদ মেঘনা। এবার তিলকের কাছ থেকে শুনে নেব আজকের ওনার কণ্ঠে শেষ আবৃত্তি। শেষে আমি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, আর উত্তাপ দিও রাস্তার পাশের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। ধন্যবাদ। ধন্যবাদ তিলককে। শ্রীমন্তর কণ্ঠে আমরা শুনে নেব আজকে ওর শেষ নিবেদন। শ্রীমন্ত। এই সময়ে শঙ্খ ঘোষ আমার অন্যতম প্রিয় কবি। প্রতীক্ষায় থাকি ওনার নতুন কোনো কবিতা আবার কবে আসবে, কবে আমরা পড়ব। আজকে বিদায়ের ক্ষণে ওনার কবিতা দিয়ে শেষ করব। কবিতার নাম ভিখিরির আবার পছন্দ, শঙ্খ ঘোষ। থাকছে পুরনো কাসুন্দি, যুক্তিতর্ক চুলোই যাক, যেতে বলছো তো যাচ্ছি চলে, ভাঙবার শুধু সময় চাই, ভাঙবার শুধু সময় চাই, এ রাস্তা থেকে ও রাস্তায় হব কদিনের বাসিন্দে, কেনা জানে সব অনিত্য, কেনা জানে সব অনিত্য, নিয়ে যায় তাই খড়কুটো, বেঁচে যে রয়েছি এই না ঢের, ভিখিরির আবার পছন্দ, ভিখিরির আবার পছন্দ, ঠিকই পেয়ে যাব যে কোনো ঠাঁই, আবারও ভাঙার প্রতীক্ষায় কেটে যাবে দিন আনন্দে, কেটে যাবে দিন আনন্দে, ভাসমান সব বাসিন্দার জীবন তো একই কাসুন্দি, ভিখিরির আবার পছন্দ। সবাইকে ধন্যবাদ।
ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। মেঘনা বোধহয় বেরিয়ে গেল, কোনো কারণে হবে, প্রযুক্তিগত কারণেই। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম কবি নাসের হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং আমাদের আজকের অনুষ্ঠান ওনার জন্যই নিবেদিত। তাই অনুষ্ঠান শেষ করব ওনার লেখা একটি কবিতা মৃত্যুকালের মধ্যে দিয়ে। আমাদের মধ্যে কোনো একজনকে মুছে যেতে হবে পৃথিবী থেকে। মুছে যেতে হবে মানে কি? মুছে দেওয়া হবে। এমনকি যেখানে যেখানে রক্ত ছিটকে পড়বে সেগুলিও মুছে দেওয়া হবে সন্তর্পণে। ওগো, যাকে মেরে ফেলা হয়েছিল সে তো আমি, কিন্তু আমার গড়িয়ে যাওয়া রক্ত আজও কেউ মুছে ফেলতে পারেনি। মৃত্যুকে আমি সুনিষ্ট ঘণ্টাধ্বনির মতোই গ্রহণ করেছিলাম, এবং যেন মৃত্যুকালে আমি একটুও যন্ত্রণা বোধ করিনি। যখন আমার বুকে ও পিঠে বসিয়ে দেওয়া হচ্ছিল ছোরা, তখনও আমি মানুষের কথাই ভাবছিলাম। ভাবছিলাম জীবন কত মূল্যবান। ভাবছিলাম সবাই সকলে যেন ভালো থাকে, কারো যেন কোনো ক্ষতি না হয়। ভালোবাসার প্রকৃত মমতা যেন আগলে রাখে তাদের সংসার আর পরিবার পরিজন। মৃত্যু যে এত সুন্দর তা ভাবতেও পারিনি। আজকে সারা বাংলা আবৃত্তি পরিষদ আয়োজিত শহর থেকে দূরে অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা জানালাম কবি নাসের হোসেনকে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সারা বাংলা আবৃত্তি পরিষদের আমন্ত্রণে যারা যারা আজ আমাদের সঙ্গে এতক্ষণ অংশগ্রহণ করলেন, সোহম, মেঘনা, তিলক, শ্রীমন্ত, তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ সারা বাংলা আবৃত্তি পরিষদের ডাকে সাড়া দেওয়ার জন্য। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।